আপনার কাছে যখন কোনো পেশেন্ট এসে থাকে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতে চায়, সেক্ষেত্রে অ্যালার্জির সাথে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? অ্যাস্থেটিকের ক্ষেত্রে আমাদের পেশেন্টের হিস্ট্রির ক্ষেত্রে অ্যালার্জি আছে কিনা এটা একটা টেস্ট মাস্ট ডু, কারণ আমরা যখন পেশেন্টকে কাউন্সেলিং করি অ্যাস্থেটিক প্রসিডিউরের মাধ্যমে, যেমন আমাদের যে নন ইনজেক্টেবল যে প্রসিডিউরগুলো আছে, যে হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, লেজার হেয়ার রিডাকশন বা লেজার ফেশিয়াল, অনেক সময় এগুলো হিট থেকেও পেশেন্টদের দেখা যায় যে আর্টিকেরিয়া বা র্যাশ ডেভেলপ করছে। সেক্ষেত্রে আমরা যখন পেশেন্টদের কাউন্সেলিং করি তাদের অ্যালার্জি হিস্ট্রিটা আমরা পার্টিকুলারলি নিয়ে থাকি। এবং স্কিন কেয়ারের ক্ষেত্রে অ্যালার্জি তো আরও বেশি, কারণ স্কিন কেয়ার ভাবছি আমরা যেগুলো, সেগুলোর কিছু ইনগ্রিডিয়েন্টও আমাদের অ্যালার্জি তৈরি করতে পারে। আর আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে গ্লোভস ব্যবহার করছি সেগুলো থেকে অ্যালার্জি হতে পারে, টয়লেট্রিসের কেমিক্যাল থেকে অ্যালার্জি হতে পারে, এবং সবথেকে মজার ব্যাপার যে ড্রাগগুলোকে লাইফ সেভিয়ার ভাবছি, জীবন বাঁচার জন্য মেডিসিন নেই, যেমন অ্যাসপিরিন, পেনিসিলিন, এগুলো থেকেও অ্যালার্জি হতে পারে। তো সেক্ষেত্রে অ্যাস্থেটিক ইনজেক্টেবল যদি প্রসিডিওর করি সেক্ষেত্রে আমরা একটু প্যাচ টেস্ট করে নিই বা হালকা একটু প্রিক টেস্ট করে নিই। এবং অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি কিন্তু অ্যালার্জি সেভিয়ার, কিন্তু সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে গ্লুটাথিয়ন থেকে অ্যালার্জি হতে পারে। তো আমরা একটু করে আমরা সাবকিউটেনিয়াস টেস্ট করে নিই, এটাকে আমরা প্যাচ টেস্টও বলতে পারি বা প্রিক টেস্টও বলতে পারি। ম্যাম, বাচ্চাদের দেখা যায় শীতকালে তাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, একটু ঠান্ডা কাশি জ্বর হলো একটু ত্বক রেডিশ হয়ে যায়, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? শিশুদের অ্যালার্জির ক্ষেত্রে অ্যাটোপিক ডার্মাটাইটিসটি খুব বেশি কমন এবং এটা উইন্টারে বেশি হয়। আর বাবা মার থাকলে সেটি তো প্রোগ্রেসিভ। অ্যাটোপিক ডার্মাটাইটিসের একটি হলমার্কই হচ্ছে যে প্যারেন্টসদের থাকতে পারে, মানে পরিবারের হিস্ট্রি বা ফ্যামিলির হিস্ট্রিটা থাকে, এবং এটি ইচি হয়, ডিসকমফোর্ট হয়, স্পেসিফিক কিছু জায়গায় হয়, এবং অ্যাটোপিক মার্চ থাকে। এবং যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে তাদের অন্যান্য অ্যালার্জি, যেমন যে কোনো ফুড, ড্রাগ বা ডাস্ট, এগুলোতে খুব সে ভার্নারেবল হয়, খুব সহজে সে আক্রান্ত হয়ে যেতে পারে। তো শিশুদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে আর অ্যালার্জিকে অ্যাভয়েড করতে হবে। যদি আমি ডাস্টের ক্ষেত্রে আসি, আউটডোর ডাস্ট তো আছে, সেখানে মাস্ক পরা বাচ্চাদের ক্ষেত্রে একটু, কিন্তু কোভিডে আমরা অনেকখানি অভ্যস্ত হয়ে গেছি। দেখি যে আমরা 1 বছরের শিশুকে, আমি যখন এয়ারপোর্টে ট্রাভেল করেছি, যে 1 বছরের একজন বেবিকেও আমরা দেখেছি যে মাস্ক পরে তাদের প্যারেন্টসরা ট্রাভেল করছে। তো আউটডোরে যখন পোলেন এ ধরনের হবে তারা একটু মাস্ক পরবে, আর তাদের ঘরে নিয়ে এসে কাপড়টা ধুয়ে ফেলতে হবে। আর ইনডোরের ক্ষেত্রে যদি দরজা জানলা বন্ধ থাকতে হবে, পোলেনের ক্ষেত্রে ঘরের মেঝে শুষ্ক রাখতে হবে, কারণ ফাটল থেকে, স্যাঁতস্যাঁতে মেঝে বা আমাদের ইনডোর যে প্ল্যান্টগুলো আছে এগুলো টাপ থেকে কিন্তু মোল্ড অ্যালার্জি হয়। ফার্নিচারগুলোকে একেবারে দেয়াল না ঘেঁষে একটু স্পেস রাখতে হবে যেন আমরা ক্লিন করতে পারি। ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে আর একটু হিউমিডিফায়ারের ব্যবস্থা করতে হবে। ইনডোর যে ডাস্ট বা মাইট এগুলো কার্পেটে এবং আমাদের বিছানা ম্যাট্রিক্স এবং বেডশিটে থাকে। তো সেক্ষেত্রে আমরা এটিকে মানে কার্পেটটাকে অ্যাভয়েড করতে বলি, কারণ অ্যালার্জি ট্রিটমেন্টই তো হচ্ছে অ্যাভয়েড ইউর আইডেন্টিফাই ইউর অ্যালার্জেন অ্যান্ড অ্যাভয়েড ইউর অ্যালার্জেন স্ট্রিক্ট। তো সেক্ষেত্রে কার্পেট আপনার সৌন্দর্য বাড়াচ্ছে ঘরের, কিন্তু এটি আপনার শিশুর বা আপনাদের সবার অ্যালার্জির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর অ্যালার্জি ম্যানেজমেন্টের প্রথম বিষয়টি কি জানেন? এখানে স্যাক্রিফাইস করতে হয় ফ্যামিলি মেম্বারদেরকেও, ফ্রেন্ডদেরকেও। তো সেক্ষেত্রে আমরা যদি জানি কোন বিষয়টিতে আপনার অ্যালার্জি আছে, আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা যদি একটু কাউন্সেলিং করি, একটু কম্প্রোমাইজ করি, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। মানে ছোট্ট একটা এক্সাম্পল দিই, ফুড অ্যালার্জির। কারো কারো ক্ষেত্রে বিফ, সি ফুড এগুলোতে অ্যালার্জি হয়। তো অনেকে ভাবছে যে আমি একটু সি ফুড বা একটু চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করি সবজি, চিংড়িটা উঠে রাখলেই তো সে ভেজিটেবলসটা খেতে পারবে, কিন্তু তা না। এই যে রান্না করছে একটু মলিকুল গিয়েও কিন্তু তার জন্য থ্রেটেনিং হয়ে যাচ্ছে। অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে একজনের অ্যালার্জি থাকলে তারা সবাই মিলে ওটাকে স্যাক্রিফাইস করে, তারা এই খাবারটি তারা অ্যাভয়েড করে। এবং আমরা আরেকটি ব্যাপার দেখি যে ফ্রেগ্রেন্সেও অ্যালার্জি হয়, পারফিউম অ্যালার্জি হয়, এবং আমরা যে এয়ার ফ্রেশনার ব্যবহার করি সেগুলোতেও অ্যালার্জি হয়।